এই যে এখানে একটা খবর দেখা যাচ্ছে, খবরটার শিরোনাম কি? শিরোনাম হলো যে বিএনপির কে কোন মন্ত্রিত্ব পাচ্ছেন জেনে নিন সম্ভাব্য নাম। অর্থাৎ গাছে কাঁঠাল গোফে তেল দেওয়া শুরু করেছে এই যে বিএনপি। অর্থাৎ বিএনপি ধরেই নিয়েছে যে তারা আগামী ইলেকশনে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় চলে আসবে, এবং এই হেতু আগে ভাগে কে কোন মন্ত্রিত্ব পাবে সেটা সেট আপ করে নিচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এইটা আঙ্গুর ফল টক হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাসী তো এই বিএনপি এবং জামায়াতকে তারা খুব হালকাভাবে নিচ্ছে, যদি অবশ্য লাস্টের দিকে এসে মনে হয় যে কিছুটা উপলব্ধি করতে পেরেছে যে তারা যেভাবে যত সহজ সমীকরণে ক্ষমতায় যাবে বলে ভাবছিল, বিষয়টা তা নাও হতে পারে। কারণ তাদের বিপক্ষে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আভ্যন্তরীণ যে প্রশাসন এবং একই সঙ্গে বৈদেশিক যে সমর্থন, কেন জানি মনে হচ্ছে এই বিএনপির পক্ষে না, এরকম। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিষয়টা অনেকটা ওই 1991 সালে যখন ইলেকশন হয়েছিল, এই যে শাহাবুদ্দিন সরকার, বিচারপতি শাহাবুদ্দিনের আমলে একটা তত্ত্বাবধায়ক, বিচারপতি শাহাবুদ্দিনের দ্বারা একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল জেনারেল এরশাদের পতনের পর। অনেকেরই নিশ্চয়ই, যাদের একটু বয়সটার বেশি স্মরণে থাকবে, এরপর 1991 সালে যে ইলেকশন হচ্ছিল তখন কিন্তু আওয়ামী লীগ তারাও কিন্তু এরকম মনে করছিল যে তাদের বিজয় ঠেকায় কে, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে তারা ক্ষমতায় চলে যাবে, এরকমই কিন্তু ধ্যান ধারণা তাদের মধ্যে ছিল। কিন্তু ঘটনা তো আমরা জানি, 100টা আসনও কিন্তু তারা পায় নাই ওই ইলেকশনে। কিন্তু বিএনপি একেবারে অপ্রত্যাশিতভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় যায়, তাই না? এবং তখনও এরকম আওয়ামী লীগ তারা কিন্তু অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং নিশ্চিত ছিল যে তারাই ক্ষমতায় যাচ্ছে, এবং এই হেতু তারাও কিন্তু এরকম কে কোন মন্ত্রিত্ব পাবে না পাবে এরকম একটা ক্যালকুলেশন তারা করে রাখছিল। কিন্তু ঘটনা তো উল্টে গেছিল। বিএনপি ক্ষমতায় গিয়ে তারাই কিন্তু 2000 বলছি 1991 থেকে 1996 সাল পর্যন্ত তারা কিন্তু ক্ষমতায় ছিল, এটা আমরা জানি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই 2026 সালে ওই একই ঘটনার পুনরাবৃত্তি হয়তো ঘটতে যাচ্ছে। বিএনপি তো ডুগডুগি বাজাচ্ছে, তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে গেছে, তাই না? কিন্তু এত সহজ সরল সমীকরণ তো মনে হয় নিশ্চয়ই না। গত 1.5 বছরে এই বিএনপি নামক দলটা একের পর এক ভুল করে গেছে, একের পর এক ভুল করে গেছে, এবং আমি কিন্তু অনেকটা বিস্মিত হয়েছি যে বিএনপির মতো একটা দল, যারা নাকি বাংলাদেশে কয়েকবার ক্ষমতায় ছিল, তাদের অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, পোড়খা রাজনীতিবিদ আছে, তাদের পক্ষে এরকম ভুল করা সম্ভব না। কিন্তু আমরা দেখেছি যে ওয়ান আফটার অ্যানাদার তারা ভুল খালি করেই যায় নাই, অনেক আত্মঘাতী সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। কেন করেছে এটা তারাই ভালো জানে। যেমন 5 আগস্ট 2024 সালের পরে যখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তারা হয়তো এটা ঠিক ছিল, এই সিদ্ধান্ত ঠিক ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসলে ইটসোকে তাকে সমর্থন দিবে। কিন্তু তাদের এইখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে 6 মাসের বেশি সময় দেওয়া কোনোভাবেই উচিত ছিল না। তারা তখন একটা শর্ত সাপেক্ষে তারা কিন্তু সমর্থন দিতে পারত, যে হ্যাঁ আমরা সমর্থন দিচ্ছি, বাট 6 মাসের মধ্যে একটা ইলেকশন উপহার দিয়ে তাদেরকে বিদায় নিতে হবে, এ ধরনের একটা শর্ত দিয়ে সমর্থন করা উচিত ছিল। কিন্তু তারা কি কারণে জানি শর্তহীন একটা মানে সমর্থন তারা দিয়েছিল, এবং ফলাফল আমরা তো জানি। এখন তো সবাই জেনে গেছে এই 6 মাসের মধ্যে বিএনপি যে কর্মকাণ্ডগুলো করে গেছে, যেটা বাংলাদেশের মানুষ সাক্ষী, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই বিএনপির নেতাকর্মীরা মাঠ লেভেলে এই যে নানা রকম মনে করেন যে অকারেন্স যেগুলো করেছে, এই বিএনপির নেতৃত্ব তাদেরকে কোনোভাবেই দমাতে পারে নাই, কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ তো করতে পারেই নাই। বাংলাদেশ রীতিমতো একটা কি বলা যায় ফেইল্ড স্টেটে পরিণত হওয়ার মতো উপক্রম হয়েছিল, অনেকটা সোমালিয়া বা সিরিয়ার মতো।
কিন্তু বিএনপির নেতৃত্ব তাদেরকে দমাতে পারে নাই। ফলে হচ্ছে কি, এই বাংলাদেশে এই মনে করেন 6 মাসের মধ্যে যদি ইলেকশন হতো, তখন একেবারে নিশ্চিতভাবে বলা যায় যে বিএনপি তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে তারা ক্ষমতায় যেত, এতে কিন্তু কোনো সন্দেহ ছিল না। এবং বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি ঘটতো না। কিন্তু তারা কেন জানি সেই সময় নানা তালবাহানা করে সময় কাটাচ্ছিল। এটা গেলো 1 নম্বর তাদের সমস্যা। নাম্বার 2, ঠিক তখনই এই তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা উচিত ছিল, যেটা উনি কী কারণে করেন নাই সেটা উনি ভালো জানেন। তবে একবার উনি বলছিলেন যে ওনার বাংলাদেশে ফিরে আসা নাকি শুধুমাত্র তার উপরে নির্ভর করে না। তো অতঃপর যাদের উপরে নির্ভর করে তারা মনে হয় যে তাকে সংকেত দেওয়াতে উনি বাংলাদেশে আসছেন। তো ততদিনে কিন্তু ওই পদ্মা নদীতে অনেক পানি গড়িয়ে গেছে, বাংলাদেশের হালচাল অনেক পাল্টে গেছে। যারা নাকি এই জামায়াত ইসলাম, যারা নাকি কোনোভাবে হয়তো বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার চিন্তা ভাবনা করতো, ইন দি মিন টাইম তারা এতদিন বুঝে গেছে যে তারাই এখন ইচ্ছা করলে ক্ষমতায় যেতে পারে, যদি তাদের প্ল্যান প্রোগ্রাম সব ঠিক থাকে। অর্থাৎ তারা ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা কাজ কিন্তু খুব দুর্দান্তভাবে করেছে। বিএনপির লোকজন যখন ওই যে মাঠে ঘাটে সাদাবাজি, তারপরে বাজার দখল, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল টখল ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিল, জামায়াত ইসলাম তখন ভিতরে ভিতরে দুর্দান্ত রকমভাবে প্রশাসনিক উচ্চ লেভেল এবং মাঠ পর্যায়ের যারা নিয়ন্ত্রণকারী যে শ্রেণীটা, তাদের সমস্ত জায়গায় তাদের লোকজন কিন্তু সেট আপ করে ফেলছে। বিশ্ববিদ্যালয়গুলো কেউ তারা নিয়ন্ত্রণে নিয়ে ফেলছে। এখানে কিন্তু বিএনপির কোনো পাত্তা নেই। বিএনপি মনে করেন যে অপ্রধান কিছু জায়গায় তাদের লোকজন বসাতে পারছে, যাদের কিন্তু ইলেকশনে তেমন কোনো গুরুত্ব নেই বা ইলেকশন নিয়ন্ত্রণ করার মতো ওই ধরনের কিছু নেই। মনে করেন যে এই কৃষি ডিপার্টমেন্টে হয়তো তারা লোকজন সেট করেছে উপর লেভেল পর্যন্ত। তো বাংলাদেশে ইলেকশনের সময় কৃষি ডিপার্টমেন্টের কোনো আছে নাকি, পাত্তা আছে নাকি, মানে ওদেরকে কোনো খবর টবর নিবে না। প্রশাসনিক লেভেলে যেমন ডিসি, তারপরে ওসি, এসপি, ডিআইজি, আইজি, তারপরে সচিব, আমরা তো জানি যে বাংলাদেশে কী ধরনের ইলেকশন হয় এবং এই ইলেকশন কীভাবে ম্যানিপুলেট করতে হয়, তাই না? তো জামাত ইসলাম কিন্তু এই কাজগুলো কিন্তু অলরেডি করে গেছে। ফলে হচ্ছে কি, এখানে কিন্তু তারা ভয়ঙ্কর রকমভাবে ফেল করছে। আর নাম্বার 3 হচ্ছে তারা অনেক স্ববিরোধী আচরণ করেছে। যেমন একবার বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আবার সেকেন্ডলি দেখা যায় যে মুক্তিযুদ্ধের কোনো কিছুকে তারা পরোয়া করে না, সব কিছু ভেঙে চুরে খান খান করে দেওয়া হচ্ছে। যেখানে নাকি এবার বিএনপির লোকজনও ছিল, তা যারা নিজেরাই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভেঙে খান খান করলো, আবার তারাই দাবি করে তারা মুক্তিযুদ্ধের শক্তি। তো বাংলাদেশের মানুষ তাহলে তাদেরকে কী হিসেবে গণ্য করবে বলেন? বলবে যে এদের তো কোনো চরিত্র নেই। আবার অ্যাট দ্য সেম টাইম তারা যে ইসলামী রাজনীতি করে তাও না। তো তাহলে মানে বাংলাদেশের মানুষ যদি এখন ধর্মান্ধ হয়, তাহলেও তাদের প্রতি প্রীত হওয়ার কথা না। আর বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পন্থী লোক আছে তারাও তো তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার কথা নাকি, তাই না? বিষয়টা এরকম হলো না? অর্থাৎ দুই তরফ থেকেই তারা কিন্তু বিরূপ পরিস্থিতির মুখে পড়বে বলে আমার মনে হয়। আর 4 নম্বর যে পয়েন্ট, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। সেটা হলো এই যে দিন যত গড়িয়ে গেছে ততই কিন্তু এই জামাত ইসলাম সহ যে ইসলামী দলগুলো আছে না, তারা কিন্তু বাংলাদেশের তৌহিদি জনগণকে বুঝাতে সক্ষম হয়েছে যে এই বিএনপি আগে কিন্তু ক্ষমতায় ছিল এবং তারা কি কি করছে এটা তো আপনারা জানেন, এবং এই গত 1.5 বছরে তারা কি করলো এটা আপনারা জানেন। অর্থাৎ তারা এই প্রচারণার ক্ষেত্রে অনেক এগিয়ে বিএনপির থেকে, অন্তত আমার কাছে যেটা মনে হয়, এবং এটা গুরুত্বপূর্ণ। মানুষের মনের মধ্যে যদি আপনি ভালো রকম প্রচার প্রোপাগান্ডা দিয়ে যদি তাদের মাইন্ড সেট আপটা তৈরি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু তাদের সমর্থন পাওয়া অস্বাভাবিক কিছু না, খুব ইজি একটা ব্যাপার। তো বিএনপির অতীতের রেকর্ড, সেটাও তাদের জন্য কোনো সুফল বয়ে আনবে মনে হয় না। আর গত 15-16 মাস ধরে তারা যে কর্মকাণ্ডটা করছে, সেই কাজটা তাদের বিপক্ষে যাবে। এবং এইখানে এই বিএনপিকে এই জামাত ইসলামকে সূক্ষ্মভাবে ব্যবহার করছে, যেটা বিএনপি আদৌ টের পায় না। সেটা হলো
বিএনপিকে সর্বদা এটাই বোঝানোর চেষ্টা করছে বা তাদের মনের মধ্যে এ ধরনেরই ধারণা দেওয়ার চেষ্টা করছে যে দেখো তোমাদের মূল শত্রু আমরা না, মানে জামাত ইসলাম কিন্তু এটাই বলছে তোমাদের মূল শত্রু হলো ওই এই আওয়ামী লীগ। অদ্ভুত ব্যাপার না, যে আওয়ামী লীগ নির্বাচনই করতে পারবো না, যাকে ব্যান করা হলো, তারা কীভাবে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয় বলেন? বরং বিএনপির উচিত ছিল আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করা, তাই না? সেই চেষ্টা তারা তো করেই নাই, বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর একেবারে সরকার করে দিয়েছে, তাই না? বাংলাদেশে যে হাজার হাজার না লক্ষ লক্ষ যে আওয়ামী লীগের নেতাকর্মী নির্যাতিত, তারপরে অপমানিত, পর্যুদস্ত হয়েছে, এটা কিন্তু জামায়াতের হাতে হয় না, হয়েছে বিএনপির হাতে। তাহলে অলরেডি এই আওয়ামী লীগের লোকজন যারা নাকি সমর্থক, তারা কি ভিতরে ভিতরে ভয়ঙ্কর রকমভাবে ক্ষুব্ধ না? তো এখন বিএনপিকে তারা কী কারণে ভোট দিবে বলেন? বিএনপি তারা যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যেটা নাকি আওয়ামী লীগ নিজেদেরকে মনে করে, বিএনপিকে তো তারা তাও মনে করে না। আবার বিএনপি ইসলামী দলেরও, ইসলামী আদর্শেরও কোনো দল না। আবার অ্যাট দ্য সেম টাইম বিএনপির হাতে প্রচণ্ড রকমভাবে আওয়ামী লীগের লোকজনরা ব্যাপকভাবে নিগৃহীত, নিপীড়িত, অত্যাচারিত, তাই না? এরপরে এই বিএনপির তো কোন মুখে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবে যে আমাদেরকে ভোট দাও, মানে সেটাও তো বলতে পারে না। তাহলে আওয়ামী লীগের লোকজন কী করবে? হয় ভোট দিতে যাবে না, তাতেও কিন্তু সেই জামাত ইসলামের লাভ। আর ভোট দিতে যদি যায়ও, 100-র মধ্যে 10-15-20 জনের বেশি বিএনপিকে ভোট দেবে আমার তো মনে হয় না। অধিকাংশ আমার ধারণা বিএনপির বিপরীত প্রার্থীকেই ভোট দিবে, আমার ধারণা। আর ইন দি মিন টাইম যেটুক তাদের সুবিধা টুবিধা ছিল, ইন দি মিন টাইম মনে করেন যে বিএনপি একটা কাজ করতে পারতো। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপকভাবে যে মামলা টামলা দিয়েছিল, এখানে যদি তারা একটু তদবির করে এদেরকে যদি মুক্তি টুক্তি করে দিত না, এগুলোও কিন্তু কিছু করে নাই। অনেকেই তো মানে লাখে লাখে আওয়ামী লীগের নেতাকর্মী জেলের মধ্যে আছে, তাই না? তা বিএনপির লোকজন কি চেষ্টা করছে এদেরকে জেল থেকে বের করার জন্য? না, করে নাই। তো এবং এটা কিন্তু আসলে জামাত ইসলামের অত্যন্ত সূক্ষ্ম কৌশল, যে উপরে উপরে বিএনপিকে লেলিয়ে দিয়েছে কি আওয়ামী লীগের বিরুদ্ধে, আর এদিকে জামাত ইসলাম আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, তাই না? বিএনপি কিন্তু তার সর্বশক্তি নিয়োগ করছে আওয়ামী লীগ ঠেকানো, অথচ আওয়ামী লীগ ঠেকানোর কোনো কিছুই নাই। আওয়ামী লীগ তো মাঠের বাইরে, তাদের ঠেকাবে কি? তার মানে পুরো একটা হাওয়াই শত্রুর এগেনস্টে বিএনপিকে লেলিয়ে দিয়েছে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে। কারা? জামায়াত। ফলাফল দেশের একটা বিশাল জনগোষ্ঠী যারা ভয়ঙ্কর রকমভাবে এখন এই বিএনপির প্রতি বীতশ্রদ্ধ। এখন আওয়ামী লীগের লোকজন ভোট যদি দিতে না যায়, তাহলেও ওই জামাতের লাভ। আর দিতে গেলে বিএনপি তাদের খুব কম সংখ্যক ভোট পাবে, আমার এটাই মনে হয়। অতএব আমি যে বলছিলাম না যে 1991 সালে যেমন আওয়ামী লীগ মানে ব্যাপকভাবে স্বপ্ন দেখছিল, তাই না? তারা ক্ষমতায় যাবে এবং এই জন্য তারা মন্ত্রিসভায় কি কারা থাকবে এটা নির্ধারণ করেছিল। বাট পরে তো দেখা গেল যে সবই ফসকা গেরো হয়ে গেল, তাই না? 2026 সালের ইলেকশনে ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।